আপনি যদি মনে করেন যে আপনি যেটা গত 5 বছর ধরে জানেন সেই জ্ঞান দিয়েই আপনি কাজ করতে থাকবেন, এটা একেবারেই না। কারণ গত 5 বছর না, গত 2 বছর আগে আপনি যেটা দিয়ে কাজ করতেন বা পয়সা রোজগার করতেন, সেই টেকনোলজির এখন আর প্রয়োজন নাই। এখন এআই দিয়ে ওই কাজটা হয়ে যায়। আগে একসময় বাংলাদেশে, মানে আগে বলতে আমি বলছি জাস্ট কিছুদিন আগে, 2-1 বছর আগের কথা বলছি, আমরা বাংলাদেশে 2D গ্রাফিক্সে অনেক অ্যাডভান্স ছিলাম। আমাদের অনেক 2D গ্রাফিক্স মানে কি, এই যে ফটোশপের কাজ ধরেন বা একটা ইমেজ এডিটিং এর কাজ, এইগুলো ক্লিপিং পাথ, এই কাজগুলো এখন আর মানুষকে দিয়ে করানো লাগে না, এগুলো সফটওয়্যার করে দিচ্ছে, এআই করে দিচ্ছে। সো এই জিনিসগুলো আমরা আসলে, আমি যদি মনে করি যে না আমি এটা ব্যাপারে অনেক জানি, তাহলে কিন্তু হবে না। আমাকে নতুন জিনিসগুলো শিখতে হবে। তাহলে ওই যেটা বললাম যে আমি নতুন কাজ, আর একটু হায়ার লেভেল কাজ, আর একটু বেশি দামি কাজ আমি করতে পারবো, আমার ইনকামটাও আমি বাড়াতে পারবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্কিল গ্যাপ আসলে মোকাবেলায় কি আমাদের কোনো উদ্যোগ নাই সরকারের বা আপনাদের? সরকারের, দেখেন, সরকার এর আগে তো ধরেন আগের সরকার অনেক টাকা খরচ করেছে, অনেক বলতে কি কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা খরচ করেছে, কিন্তু এই টাকাগুলো তো আসলে জলে গেছে। কেননা এগুলো তো মিসইউজ করা হয়েছে, এবং বেশিরভাগ সময় দেখা গেছে যে মানে টাকাগুলো তার যারা ট্রেনিং দেওয়ার কথা তারা টাকাগুলো নিয়ে গেছে, কোনো ট্রেনিং দেয়নি। সো এই জিনিসগুলো বহুবার বলা হয়েছে। আমিও বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন কমিটিতে আমি বলেছি যে যেই ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ট্রেনিংয়ের একটা অডিট দরকার। মানে একটা থার্ড পার্টিকে দিয়ে যাচাই করতে হবে যে যাদেরকে ট্রেনিং দেওয়া হলো তারা কতদূর শিখলো। এইটা না করলে তো যে টাকা দিচ্ছে আর যে ট্রেনিং দিচ্ছে তাদের মধ্যে একটা কলিউশন মানে থাকলে তো তাহলে তো আসলে কেউ, যেটা হয়েছে অ্যাকচুয়ালি, যে মনে করেন কোনো একটা কোম্পানি সে বলেছে যে আমি 1000 মানুষকে ট্রেনিং দিব, সে হয়তো একজনকেও একদিনও ট্রেনিং দেয় নাই, কিন্তু ওই 1000 মানুষের ট্রেনিং এর টাকা নিয়ে চলে গেছে। সে হয়তো সার্টিফিকেট বানিয়ে একটা রিপোর্ট বানিয়ে দিয়ে দিয়েছে যে হ্যাঁ কাগজে কলমে আমি দিয়েছি, কিন্তু কিছুই ট্রেনিং হয়নি। সো অডিটিং করতে হবে। সো আমি যেটা স্ট্রংলি রেকমেন্ড করি যে সরকার থেকে, বাই দ্য ওয়ে আপনি যেটা বললেন যে কার কি করণীয় আছে, এইখানে আমাদের একাডেমিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর একটা বড় ভূমিকা পালন করতে হবে, এবং সেই সাথে যে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে তাদেরকে একটা সাপোর্ট দিতে হবে। কিভাবে ওটা আমি আসছি, এবং একই সাথে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, বিকজ আমাদের আর সময় নেই। আমাদেরকে একটা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে করতে হবে, ইমিডিয়েটলি করতে হবে। এই জন্য সরকারি একটা পৃষ্ঠপোষকতা লাগবে, কিন্তু ওই যে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, অডিট থাকতে হবে, যে কতদূর শিখলো, কি শিখলো না শিখলো, এইভাবে থাকতে হবে ব্যাপারটা। একাডেমিয়া যেটা করতে হবে, যে একাডেমিয়া আমাদের ইন্ডাস্ট্রির সাথে খুব ঘন ঘন বসতে হবে, দরকার হলে এভরি 3 মান্থস বসতে হবে, প্রতি কোয়ার্টারে বসতে হবে। বসে ইন্ডাস্ট্রিকে জিজ্ঞেস করতে হবে যে তোমরা ইন্ডাস্ট্রিতে কি ধরনের স্কিল চাও, কি ধরনের মানুষ চাও, আগামী 1 বছরে বা আগামী 4 বছরে তোমরা কি ধরনের তোমাদের দরকার হবে, প্রয়োজন কি ধরনের টেকনোলজি জানা মানুষ দরকার হবে, সেই অনুযায়ী তারা তাদের কারিকুলাম ডিজাইন করবে। এই ইন্ডাস্ট্রির সাথে যদি এই ডায়ালগটা চালু না থাকে, যারা টিচার তারা তো এটা জানবে না যে আমার আসলে কি দরকার, ইন্ডাস্ট্রিতে কি দরকার। সুতরাং তখন যে ছেলেটা বা মেয়েটা যখন গ্রাজুয়েট করবে সে তো চাকরি পাবে না, বিকজ তার সেই প্রয়োজনীয় দক্ষতা নাই। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এই যে নতুন সিলেবাসটা তৈরি হলো, এইটাকে খুব তাড়াতাড়ি দ্রুত অনুমোদন দিতে হবে। এখন যেটা দেখা যায় যে কোনো একটা নতুন সাবজেক্ট কিছু একটা অনুমোদনের জন্য চাইলে 6 মাস, 7 মাস, 1 বছর পর্যন্ত লেগে যায় অনুমোদন দিতে। এটা করা যাবে না, কারণ টেকনোলজি তো খুব ঘন ঘন বদলায়। আপনি 1 বছর পরে যদি অনুমোদন পান, ওই টেকনোলজিতে এখন আর পড়ানোর দরকার নেই, ব্যাকডেটেড হয়ে গেছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় খুব ফোকাস নিয়ে আমাদের এটা ঠিক করতে হবে, কাজ করতে হবে আমাদের। আপনি বলছিলেন 10 বছর আগের ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স এখন আর কাজে লাগে না, তার মানে আমাদের 10 বছর না, আপনি 2 বছর 3 বছর আগেরটাই কাজে লাগে না। তাইলে আমাদের যে আজীবন শেখার যে একটা ট্রেন্ড, এটা কি আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি? এইটাই মুশকিল আমাদের। তো আসলে যেমন যারা প্রফেশনালস, এই আইটি প্রফেশনাল বলেন, যারা ডাক্তার বলেন, যারা লয়ার বলেন, এদের
কিন্তু সারাক্ষণ লেখাপড়ার মধ্যে থাকতে থাকতে হয় হয়। নিজেকে। একজন ডাক্তার দেখেন নতুন নতুন ওষুধ বের হচ্ছে, নতুন নতুন রোগের মানে ইয়ে তৈরি হচ্ছে, মানে কিভাবে ডায়াগনোসিস তৈরি হচ্ছে, তাদেরকে কিন্তু অনেক লেখাপড়া করতে হয়। দেখবেন তারা রাত পর্যন্ত লেখাপড়া করে, লয়াররাও কিন্তু রাত পর্যন্ত কাজ করে, বিভিন্ন বই, বিভিন্ন লয়। সেরকম টেকনোলজিতে আপনি যদি নিজেকে আপ টু ডেট না রাখেন, আপনি 1 মাস আপ টু ডেট না রাখলে আপনি পিছিয়ে যাবেন। সো এইটাকে আপনাকে লাইফ লং লার্নিং এর মধ্যে আসতে হবে, নিজেকে সবসময় আপ টু ডেট করতে হবে। এবং আমি আসলে যারা তরুণরা যারা এটা দেখছে এই প্রোগ্রামটা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন কিন্তু আমরা যখন ইয়াং ছিলাম আমাদের কিন্তু এত সুযোগ ছিল না মানে শেখার। তখন একটা বই কবে বের হবে, আমরা একটা বইয়ের দোকানে যাব, সেই বইটা খুঁজে পাবো কি পাবো না, তারপরে সেই বইটা পেলে সেই বইটা পড়ে শিখবো। এখন তো সবকিছু ইউটিউবে অ্যাভেলেবল, সবকিছু ইন্টারনেটে অ্যাভেলেবল। মানে এই তরুণরা কিন্তু, তোমরা কিন্তু এই ইউটিউব থেকে নিজে নিজে শিখে নিতে পারো, কোনো ইনস্টিটিউটে যাওয়ার দরকার নেই, একাডেমিতে যাওয়ার দরকার নেই। নিজের পেস, নিজের গতি অনুযায়ী আমি যদি মনে করি না আমি 1 সপ্তাহে শিখে ফেলতে চাই, সেটাও করতে পারি। আমি 1 মাস দিয়েও শিখে ফেলতে চাই, মানে শিখে ফেলতে পারি। সো এইটা আমি তরুণদেরকে মানে আহ্বান জানাবো যে নিজেকে সবসময় আপ টু ডেট রাখা এবং নিজের দক্ষতাটাকে যদি আমি বাড়াতে পারি, তাহলে আমার ক্যারিয়ার কিন্তু আমাকে কেউ আর ছুঁতে পারবে না, আমাকে মানে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। বাংলাদেশের সফটওয়্যার খাত এখন কোথায় কেমন অবস্থায় আছে? যেটা আমি আগেও বলছিলাম যে আমাদের দেশে অনেক মেধাবী ছেলে মেয়ে আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে, প্রোগ্রামার্স আছে, ভালো ভালো ইন্টারন্যাশনাল কোয়ালিটির সফটওয়্যার আমরা তৈরি করেছি, এখনো করছি, বিদেশের অনেক কোম্পানির জন্য কাজ করছি এখনো, কিন্তু যথেষ্ট পরিমাণে সেটা নাই।